মিটিজোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা অনির্বাণকে রায়ের পরিবার থেকে অত্যন্ত অসম্মান করা হয়েছে। কারণ রায় হারিয়ে যাওয়ার পেছনে অনির্বাণের ভূমিকা কিছু কম নয়। ওর জন্যই রায়ের জীবনটা ছারখার হয়ে গেছে। দেখেছি আমরা অনির্বাণ পুলিশের উপর নির্ভর না করে নিজে রায়কে খোঁজার চেষ্টা করছে। ওরই এক বন্ধু শুভ তার এক আত্মীয়র কাছে ও যাচ্ছে, যিনি ছিলেন পুলিশ অফিসার, এখন রিটায়ার্ড পারসন। অনেক দূর যেতে হবে, খড়গপুর। বাড়িতে ও ড্রিঙ্ক করে এসে শুয়েছিল, সোফাতেই শুয়ে পড়েছিল। অনির্বাণের মা লেবু জল দিয়ে বলেছে, নাও তুমি অনি, খেয়ে নাও। কেন এরম করছো? তুমি এখন বুঝতে পারছো না যে পুলিশ যা বলছে সেটা মেনে নাও, রাই আর বেঁচে নেই। অনির্বাণ কিছুতেই মানতে চায় না, বলছে না, রাই বেঁচে আছে। বলল, তুমি চাপ দিচ্ছ, ওদের বাড়ি থেকে চাপ দিচ্ছে, পুলিশ খোঁজাখুঁজি করছে, তাও কেন তোমার মনে সন্দেহ হচ্ছে? ও বারবার স্বপ্ন দেখছে, বিভিন্ন মর্গে মর্গে ঘুরে বেড়াচ্ছে রায়ের বডি দেখার জন্য। কিন্তু কেন বারবার ও দেখছে? ওর মনে তো হয় যে রাই এখনও বেঁচে আছে। ও তাই যাচ্ছে অনেক দূরে। ওর মা বলেছিল যে তুমি অতটা ড্রাইভ করে যেও না, তোমার শরীর ভালো না। একবার লাদাখ গেছিলো ড্রাইভ করে, বললো তখন তো তোমার বয়স কম ছিল, পরিস্থিতি অন্যরকম ছিল, এখন তোমার শরীর ভালো না, কেন তুমি ড্রাইভ করে যাচ্ছ? ড্রিঙ্ক করে শুয়েছিল, কিন্তু ও কথা শুনছে না, ওকে যেতেই হবে। শুভ ফোন করেছে। এদিকে রাই যে নতুন পরিবারে গেছে, সেখানে মিলেমিশে দিব্যি কাটিয়ে দিচ্ছে। ও আর পুরনো স্মৃতি কিছুতেই মনে করতে চায় না। মনের মধ্যে হয়তো কষ্টও হয়, কিন্তু সেটা চেপে রাখে। ভাবছে আবার ওদের মাঝে গেলে আবার সেই অশান্তি হবে। ও এইসব একেবারেই চাইছে না, তাই আড়ালেই থেকে যেতে চায়। এদিকে অনির্বাণ আর শুভ আসছে। শুভর একজন পরিচিত পরিবার আছে, মাঝ রাস্তায় পড়বে। বলল, চল আমরা ওখানে গিয়ে লাঞ্চটা সেরে নেবো। অনির্বাণ যেতে চায় না, বলছে না, আমার তাড়া আছে, একবারে তোর আত্মীয়র বাড়িতে যাই। ও বলল, তুই একবার গিয়েই দেখ না, খুব ভালো পরিবার। একটু কুণ্ঠিত হচ্ছিল, অচেনা অজানা লোক, তাদের পরিবারে যাবে, আবার খাবে, বাইরেই খেতে চাইছিল। কিন্তু শুভর পীড়াপিড়িতে রাজি হয়েছে। যখন ওই পরিবারের লোকজন জানতে পেরেছে শুভ আসছে সাথে বন্ধুকে নিয়ে, ওরা আরও ব্যস্ত হয়ে গেল বিভিন্ন রান্না করতে। অনির্বাণ যে আসছে রাই এটা বুঝতে পারেনি। ও রান্নাতে সাহায্য করছিল বাড়ির দুই বউকে, নিজে নিজেই কাজ করে। ওর হাতের রান্নার প্রশংসায় পঞ্চমুখ সকলে। ইলিশ মাছ নিয়ে এসছে বড় ছেলে ওই বাড়ির, বলছে যে অনামিকা, তোমার হাতের রান্না সকলে চেটেপুটে খায়, ইলিশ মাছ আনবে না? আর আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে। ও অনেক সহযোগিতা করলো। দুই দাদা এসছে, বলছে কেন ওকে দিয়ে খাটাচ্ছ? বলল, দেখো, তোমার বোন কিন্তু নিজেই রান্না করতে এসছে, আমরা ওকে কিন্তু খাটাইনি। একা একা বসে থাকে, সময় কাটে না, সেই জন্য এসছে। বলল, ও যেরকম রান্না করে ভাবাই যায় না। দেখেছিলাম শুভ নিয়ে এসছে অনির্বাণকে। রাই ওপর থেকে দেখছে ওর ঘরের জানলা দিয়ে। প্রথমে ছাদ দিয়ে দেখেছে, সেখান দিয়ে দেখতে পেয়ে ও ভাবছে এই গাড়িটা তো অনির্বাণের গাড়ি, অনির্বাণ এখানে কি করে? তাহলে যে গেস্ট আসার কথা ছিল সে কি অনির্বাণ? সাথে শুভ বলে একজনকে দাঁড়িয়েই ছিল, দেখেছে হ্যাঁ অনির্বাণ গাড়ি থেকে নামছে। অস্থির হয়ে গেছে, অনির্বাণ এখানে অবধি এসে গেল, এবার কি করবে? ওর সামনে যাবে না। ও আগেই বলে দিয়েছিল ওই পরিবারের লোকদের, আমি কিন্তু কোনো গেস্টের সামনে যাব না, সেই ব্যবস্থা করো। আমি তো অনেক সময় বাইরে গেছি, কিন্তু 5 জন লোক 5 রকম কথা বলে, আমার ভালো লাগে না। ওরা তখন বলেছিল ঠিক আছে। অনির্বাণকে দেখেও ঘরের মধ্যে অস্থিরভাবে ঘুরে বেড়াচ্ছে। সেই সময় ওই বাড়ির বড় বউ এসছে। এসে দেখছে অনামিকা কীরকম করছে, বলছে কী হয়েছে তোমার, কেন এরকম করছো? তখন বললো, দেখো বৌদি, আমি কিন্তু নিচে যাব না, আমি কারোর সাথেই দেখা করব না। বলছে ঠিক আছে ঠিক আছে, যারা এসছে তারা কি তোমার পরিচিত? বলছে না না, পরিচিত কী করে হবে? বউটার মনে কিছু একটা সন্দেহ হলো, ওর চোখে জল।
চলে গেল বউটা ঠিকই। অনির্বাণ এলো, শুভ এলো, সকলের সাথে আলাপ পরিচয় হলো। পরিবারটা খুবই ভালো, সহজেই অনির্বাণকে আপন করে নিল। জল মিষ্টি দিতে বলছিল, কিন্তু শুভ বলল আমরা একেবারে খাবার পাতেই বরং বসে যাই, অনেক রান্নাবাড়ি হয়েছে। অনির্বাণও দেরি করতে চাইছে না, যেতে হবে অনেক দূর, তারপর আবার বাড়ি ফিরতে হবে, মা বলে দিয়েছে। ওর মনটা কেমন যেন অস্থির লাগছে। দেখেছিল ছাদ থেকে কেউ একটা ওকে দেখছে। মনের মধ্যে আনক্যানি ফিলিং হচ্ছে। মনে মনে ভাবছে ওটা কি রাই ছিল? রাই এখানে আসবে কী করে? বুঝতে পারছে না। চুপচাপ আছে। খেতে দিয়েছে। শুক্তোটা খেয়েই যাচ্ছে। সকলে বলছে, শুক্তো কেন খাচ্ছ? অনেক রান্না তো আছে। তখন বলল, শুক্তোটা খেতে খুব ভালো লাগছে। ওর মনে হচ্ছে এটা তো রাইয়ের রান্না। শুভ বলছে, বাহ, রান্নাগুলো তো খুব ভালো। তখন ওরা বলছে, অনামিকা বলে একটা মেয়ে এই দূরেই থাকে, মাঝে মাঝে রান্না করে দিয়ে যায়। নামটা শুনে কেমন যেন লাগলো। তারপরে বাড়ির বড় বউ দিতে চাইলো মাছের মাথা দিয়ে ডাল। অনির্বাণ বলছে, আপনারা কি করে জানলেন আমার পছন্দের খাবারগুলো? সেগুলোই সাজিয়ে আমায় খেতে দিচ্ছেন। ইলিশ মাছ ভাপা করেছে। বলছে, আমরা তো আপনাকে চিনি না, এই প্রথম আপনি এলেন। সেভাবে তো করিনি, এই রান্নাগুলোই আমাদের হয়েছে। বুঝতে পারছে না, ওর সব পুরনো কথা মনে পড়ছে। রাই রান্না করে খাওয়াতো, আগে অফিসে এনে খাওয়াতো। বিয়ে হওয়ার পর সুযোগ পাচ্ছিল না, তাই বলেছিল। এবার অনির্বাণ যখন খেতে যাচ্ছে একদিন, দেখছে প্রচুর রান্না করে রাই পাত ভরিয়ে দিয়েছে। বলছে, কী ব্যাপার, আজকে এত রান্না কেন? বলছে, কেন? তুমি যে অভিযোগ করো আমি নাকি করি না, আগে ভালো রান্না করে খাওয়াতাম। সমস্ত খাবার সাজিয়ে গুছিয়ে দিয়েছে। ইলিশ মাছের ভাপা দিয়েছে, শুক্তো দিয়েছে। বলছে, তুমি বসো, শুক্তোটা আগে খাও। বলছে, না, আমি ইলিশ মাছের ভাপাটা খাবো। সেই ভাপার টেস্ট, এই ভাপার টেস্ট একই রকম। কী করে মিলে যাচ্ছে রায়ের হাতে রান্না ও বুঝতে পারছে না, কিছু প্রকাশও করতে পারছে না। কেমন যেন হচ্ছে। ওদিকে রায় নিজের মনেই কথা বলছে, যেন বিবেক ওকে বলছে, কী ব্যাপার, অনির্বাণকে দেখে কী মনে হলো? অনির্বাণ আগের থেকে রোগা হয়ে গেছে, এরকম বিধ্বস্ত লাগছে। বলছে, না, আমার তো একবারও মনে হয়নি। বলছে, হ্যাঁ, তোমার অন্তরাত্মার মনে হয়েছে। ওর মনের মধ্যে কষ্ট হয় যে সত্যের সাথে দেখা হচ্ছে না। ওর পরিবারের লোকজন, মা, বৌমণি, চরকি, সকলে কেমন আছে, ওরাও হয়তো অস্থির হয়ে যাচ্ছে রায়কে দেখতে না পেয়ে। কিন্তু ও আর পুরনো জীবনে ফিরে যেতে চায় না। অনির্বাণের মুখোমুখি কিছুতেই হতে চায় না। অনির্বাণকেও একেবারে মনে প্রাণে ঘেন্না করে। তখন বিবেক বলছে, সত্যিকেই ঘেন্না করো না ভালোবাসো? বলছে, একসময় আমি সত্যি ওকে ভালোবাসতাম, কিন্তু সেই ভালোবাসার আমি কি দাম পেয়েছি? উল্টে যত ঘেন্নাই পেয়েছি, অবহেলা পেয়েছি। অনির্বাণ কি ওকে একেবারেই ভালোবাসতো না? নিশ্চয়ই ভালোবাসতো, কিন্তু সেই ভালোবাসা যেন ক্ষণিকের। ও নিজের সাথে নিজে লড়াই করে যাচ্ছে। কিছুতেই ও অনির্বাণের সামনে দাঁড়াবে না। এদিকে ওদের যাওয়ার সময় হয়ে গেছে, আর দেরি করতে চাইছে না। তারপর ওরা যখন বেরিয়ে যাচ্ছে, ওপর দিকে তাকাচ্ছে বারবার অনির্বাণ। রাই ভাবছে, অনির্বাণ কি চলে গেল? আমি কি একবার দেখবো? বলছে, না, আমি একবারও ওর দিকে দেখবো না। ওরা চলে গেল। অন্যমনস্ক ও। শুভ বলছে, কী ব্যাপার, তোকে সেই থেকে দেখছি কেমন যেন অন্যমনস্ক। বলল, না, আমার রায়ের কথা মনে হচ্ছে। বলছে, রায়কে? বলল যে, আমার স্ত্রী রায়পূর্ণা। বলল, ও। বলল, আমার কাছে রায় কিশোরী। তারপরে মামার কাছে যাচ্ছে, বলল, জানিস তো আমাদের ডিভোর্স ফাইল হয়ে গেছিলো। এদিকে বড় বউ বাড়ির বড় ছেলেকে বলছে, তুমি ঘরে এসো। ঘরে গিয়ে বলছে, জানো, অনামিকাকে আমি খুব অস্থির দেখেছিলাম। ও না ওপর দিয়ে দেখতে পেয়েছিল শুভকে, অনির্বাণকে। কী ব্যাপার বলো তো, ওরা কি ওর পরিচিত? তাহলে ও আসতে চাইল না কেন নিচে? শুভর কি কোনো এক্সট্রা ম্যারিটাল সম্পর্ক আছে? কী ব্যাপার বলো তো, কেন ও এরকম লুকিয়ে লুকিয়ে দেখছিল, অস্থির হয়ে গেছে? বলছে, না, না, শুভর তো এরকম স্বভাব না, ও সুখী দাম্পত্য জীবন। তখন বলছে, তাহলে কি অনির্বাণ? অনির্বাণের ডিভোর্স হচ্ছিল না, তার মানে অনির্বাণই হবে। ওর সাথে হয়তো কোনো সম্পর্ক ছিল, যার জন্য ও রিঅ্যাক্ট করছে, আসতে চায়নি নিচে। বলছে, কী সব তুমি ভাবছো? তখন ছেলেটি বলছে, আচ্ছা, ডাক্তারবাবু কি ঠিক কথা বলেছেন যে ওর হয়তো সব মনে আছে, কিন্তু ও পুরনো জীবনে ফিরে যেতে চায় না, কোনো দুঃস্বপ্ন আছে?
বলছে কী জানি, আমি তো বুঝতে পারছি না, হলে হতেও পারে, কিংবা এমনও হতে পারে অনির্বাণকে দেখে কনসাস মনে হয়তো মনে পড়ে গেছে কিছু ঘটনা, যার জন্য ও ওরকম অস্থির হয়ে গেছে, রিয়্যাক্ট করছে। কী ব্যাপার বলো তো, বুঝতে পারছি না। তখন বললো, তুমি কিন্তু অনামিকাকে একটু লক্ষ্য রেখো, ওর চাল চলন গতিবিধি। এদিকে ছোট ভাই বলছিল অনেক দিন তো হলো, এখন অনামিকা ভালো আছে, ওর পরিবারের লোকজনও চিন্তা করছে, ও তো কোনো কিছু মনে করার চেষ্টাই করছে না। আমাদের উচিত খবরের কাগজে অ্যাডভার্টাইজ দেওয়ার, ওর একটা ছবি দিয়ে, যদি বাড়ির লোক দেখে ওকে নিয়ে যায়। ও যখন কিছু বলছে না, বড় ছেলে বলল, হ্যাঁ আমাদের এটা করা উচিত। তবে মেয়েটা বড়ই ভালো, মায়াময় মুখ, আর এত ভালো রান্না করে, ও বাড়ি থেকে চলে যাবে এটা ভাবতেও যেন কেমন লাগে। তখন ছোট ভাইও বলল, ঠিকই বলেছিস, ও তো আমাদের বোনের মতো, কিন্তু ওরও তো নিশ্চয়ই একটা পরিবার আছে, নিশ্চয়ই বিবাহিত, স্বামীও আছে, আমরা তো কিছুই জানি না। দেখে তো মনে হয় যে ভদ্র ঘরেরই মেয়ে, ঠান্ডা মেয়ে, পড়াশুনো জানা, শিক্ষিত, ব্যবহার খুব ভালো। কিন্তু আমাদেরও তো চেষ্টা করতে হবে, নাহলে পাড়া প্রতিবেশী লোকজন আমাদের তো নানান কথা শোনাবে। কেন আমরা মেয়েটাকে তার পরিবারের হাতে তুলে দিলাম না? সেই জন্য এরপর আমরা বরং চেষ্টা করব। এদিকে রাই ভাবছে, এদের বাড়িতে অনেক দিন ধরে পড়ে আছি, এদের মনে যদি সন্দেহ হয়, না বেশি দিন আর থাকা যাবে না, তাহলে আমি কোথায় যাব? এরকম একটা আশ্রয় ছেড়ে আমি অচেনা পথে কোথায় চলে যাব? ও নিজে ডিসিশন নিতে পারছে না, কী করবে বুঝতে পারছে না। মনে মনে ভাবছে, অনির্বাণ তো আবার এখানে আসতে পারে, যদি কোনো দিন মুখোমুখি হয়ে যায় আমি কী কথা বলবো? সকলে তো জানে আমি ভুলে গেছি, কিন্তু ওকে দেখলে আমি কি রিঅ্যাক্ট করে ফেলবো? অনির্বাণ হয়তো আমাকে ভুলেই গেছে, কিন্তু পরিবারের লোকজন কি ভুলে গেছে? বলছে, না হলে একটা বন্ধুর বাড়িতে দিব্যি খেয়ে গেল, ও আমাকে মনে রেখেছে? হতেই পারে না, ও আমাকে মনে রাখেনি। নিজের মধ্যেই ওর নানান কথা তোলপাড় করছে। অনির্বাণেরও মনের মধ্যে যেন কেমন হচ্ছে। এইভাবে ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে তোমাদের নতুন আপডেট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার অনুরোধ রইল।